Hello, students. I welcome you all to the official Facebook and YouTube channel of School of Achievers. আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রস্তুতি কিন্তু খুব ভালোই চলছে। ঠিক আছে? তো আমি যেভাবে তোমাদের প্রতিশ্রুতি করলাম যে হিস্ট্রি ক্লাসটা যেরকম আমরা সিরিজ একটা নিয়ে এসেছি, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স প্রত্যেকটা টপিক থেকে 25টা 30টা করে যে আমরা কোয়েশ্চেন নিয়ে এসেছি। তো আশা রাখছি যে তোমাদের এই সিরিজটা ভালো লেগেছে এবং তোমাদের জন্য ওই সিরিজটা একটু হলেও বেনিফিশিয়াল আমার বলে মনে হয়েছে। ঠিক আছে? এবং এখন তোমাদের সুবিধার্থে আবারও আমি পলিটিক্যালের মধ্যে থেকে একটা সিরিজ নিয়ে এসেছি তোমাদের জন্য। এটা হতে যাচ্ছে পলিটিক্যাল ইউনিট 1 এর আজকে প্রথম ক্লাস। ঠিক আছে? প্রথম ক্লাসের আজকে আমরা এই তিনটে টপিক, যে প্রথম তিনটে টপিক রয়েছে, এই তিনটে টপিক আজকে কভার করব। ঠিক আছে? তো এই তিনটে টপিক থেকে আবারও আমি তোমাদের জন্য বাছাই করে সেই বিশেষ বিশেষ মূল্যবান কোয়েশ্চেন গুলো কিন্তু তোমাদের জন্য আবার নিয়ে এসেছি এই তিনটে টপিক থেকে। ঠিক আছে? তাহলে চলো দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। আশা করি তোমাদের সবারই ক্লাসটা ভালো লাগবে। ঠিক আছে? তাহলে পাশে থাকবে। তাহলে ক্লাসটা শুরু করি। দেখো, আমাদের এখানে আজকে ইউনিট 1 এর পলিটিক্যাল সায়েন্স যে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে এসেছি, এটার ফার্স্ট টপিক কোন কোনগুলি থাকবে? একটা থাকবে ডেমোক্রেসি, সেকেন্ড টপিক থাকবে কনস্টিটিউশনাল ডিজাইন, এবং থার্ড টপিক কি আমাদের ইলেকটোরাল পলিটিক্স। ঠিক আছে? এই তিনটে টপিক কিন্তু আমাদের আজকে কভার করা হবে। ঠিক আছে? চলো তাহলে দেখো আজকের আমাদের প্রথম কোয়েশ্চেনের মধ্যে কি বলেছে, গণতন্ত্রের প্রসিডিউরাল ডেফিনেশন ধারণাটি মূলত কোন দিকটির উপর জোর দেয়? খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, প্রথম প্রশ্নটাই খুবই ইম্পর্টেন্ট। গণতন্ত্রের প্রসিডিউরাল ডেফিনেশন ধারণাটি মূলত কোন দিকটির উপর জোর দেয়? এটা কি সামাজিক ক্ষমতা, নাকি রাজনৈতিক অংশগ্রহণ, নাকি নির্বাচন ও ক্ষমতা হস্তান্তরের প্রতিক্রিয়া, নাকি অর্থনৈতিক ন্যায়? সঠিক উত্তর কোনটা হবে তোমরা তাড়াতাড়ি কিন্তু জানাও কমেন্ট করে তাড়াতাড়ি। কোনটা হবে বলো? কি হবে এটা তাড়াতাড়ি? আশা করি তোমরা সবাই আশা করি এটা পারবে। এটা না পারার কোনো কিছু নেই। এটা সঠিক উত্তর কোনটা হবে? ধারণাটি মূলত কোন দিকটির উপর জোর দেয়? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। সিটা হলো রাইট আনসার। এটা নির্বাচন ক্ষমতা ও হস্তান্তরের প্রক্রিয়া। ঠিক আছে? এটা হবে এটার সঠিক উত্তর। কারণ প্রসিডিউরাল ডেফিনেশন ধারণাটি কিসের উপর বিশেষ করে জোর দেয়? নির্বাচন ক্ষমতা ও হস্তান্তরের প্রতিক্রিয়ার উপর বিশেষভাবে জোর দেয় কিন্তু। ঠিক আছে? যারা যারা সি আনসার করছে সবাই কিন্তু সঠিক। গণতন্ত্রকে সেলফ কারেক্টিং সিস্টেম বলা হয় কেন? আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। গণতন্ত্রকে সেলফ কারেক্টিং সিস্টেম বলা হয় কেন? তাড়াতাড়ি দেখি আনসার করার চেষ্টা করো। কেন বলা হয়? এটি সংবিধান দ্বারা নিয়ন্ত্রিত, এটি জনগণের মতামত সংশোধনের সুযোগ দেয়, এতে বিরোধী দল থাকে, এতে আদালতের ভূমিকা থাকে। কি হবে এটা? কোনটা হবে বলো? কি হবে এটা? সঠিক উত্তর কোনটা হবে? আশা করি দেখেই বুঝে গেছো। এটা অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। খ, এটি জনগণের মতামত সংশোধনের সুযোগ দেয়। মানে জনগণ ধরো কোন একটা মতামত দিল কোনো বিষয়ের উপর, ঠিক আছে, এবং তারা ভোট দিয়ে একটা দলকে, মানে একটা খারাপ দল বা একটা ভুল দলকে তারা বিজয়ী করে দিয়েছে। তো ওই পার্টি সত্তায় এসে গেছে। এখন তাদের জন্য তো এটা বেনিফিটের হবে না, সুবিধার হবে না। ঠিক আছে? তারা এটাকে সরানোর জন্য তারা কি করতে পারে, আবার ইলেকশনের মধ্যে আবার নিজেরা ভোট প্রদান করে ওই সরকারের কিন্তু আবার ফেলে দিতে পারে। ঠিক আছে? তাহলে কি বলছে, তার জন্য এটাকে, তারা যে ভুলটা করে সেই ভুলটাই কিন্তু তারা আবার কারেক্ট করতে পারে। তার জন্য গণতন্ত্রকে সেলফ কারেক্টিং সিস্টেম বলা হয়। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন, অপশন নাম্বার বি হবে এটা রাইট আনসার। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখি। কোন যুক্তিটি গণতন্ত্রের বিরোধী যুক্তি হিসেবে গণ্য হয়? এরকম একটা কোয়েশ্চেন কিন্তু তোমাদের আসবে। কোন যুক্তিটি গণতন্ত্রের যুক্তি, এটা কিন্তু আর না আসার সম্ভাবনা বেশি। এটা কোন যুক্তি গণতন্ত্রের যুক্তি হিসেবে গণ্য নয়, বা গণ্য হয়টা কম চান্স আছে, কিন্তু গণ্য নয় এটা কিন্তু বেশি চান্স হবে। ঠিক আছে? বলো কি বলেছে এখানে? এখানে বলেছে গণ্য হয় কিন্তু। ঠিক আছে? কি বলেছে দেখো, সিদ্ধান্ত গ্রহণের সময় বেশি লাগে, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে, নাকি সরকারের জবাবদাহিতা বাড়ায়, নাকি রাজনৈতিক শিক্ষার প্রসার ঘটায়? কি হবে বলো আনসার? আশা করি এটা সবাই জানো। গণতন্ত্রের বিরোধী যুক্তি হিসেবে গণ্য হয় কোনটা? যেটা গণতন্ত্রের যুক্তি হিসেবে গণ্য না। কি হবে? সিদ্ধান্ত গ্রহণে সময় বেশি লাগে। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। কারণ গণতন্ত্রের যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে যদি সময় বেশি লাগে, তাহলে কি হবে, তোমার কাজটা কিন্তু ইমপ্লিমেন্ট করতে আরো অনেক বেশি সময় লাগবে। ঠিক আছে?
তার জন্য গণতন্ত্রের গ্রহণে সিদ্ধান্ত গ্রহণের সময় বেশি লাগাটা কি একটা গণতন্ত্রের বিরোধী যুক্তি, ঠিক আছে? এটা গণতন্ত্র কোনো সময়ই ফলো করে না, ঠিক আছে? অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখি। গণতন্ত্রের সংখ্যাগরিষ্ঠের শাসন সীমাবদ্ধ থাকে মূলত কোন কারণে? রাজনৈতিক দল ব্যবস্থা, নাকি মৌলিক অধিকার, নাকি ফেডারেল কাঠামো, নাকি লিখিত সংবিধান? কি হবে বলো, তাড়াতাড়ি বলো। গণতন্ত্রের সংখ্যাগরিষ্ঠ শাসন সীমাবদ্ধ থাকে মূলত কোন কারণে? কিসের কারণে সীমাবদ্ধ থাকে? কিসের কারণে বলো, আনসার কি হবে? অপশন নাম্বার বি হবে এটা সঠিক উত্তর, মৌলিক অধিকারের কারণে, ঠিক আছে? মৌলিক অধিকারের কারণে হবে এটা রাইট আনসার, ঠিক আছে? মৌলিক অধিকারের কারণে, ঠিক আছে। চলো কি হবে? অপশন নাম্বার বি ইজ দা রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। কোন বৈশিষ্ট্যটি গণতন্ত্র ও অগণতান্ত্রিক শাসনের মধ্যে প্রধান পার্থক্য সৃষ্টি করে? আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু, কি বলেছে? কোন বৈশিষ্ট্যটি গণতন্ত্র ও অগণতান্ত্রিক শাসনের মধ্যে প্রধান বৈশিষ্ট্য আর বা প্রধান পার্থক্য সৃষ্টি করে? কি বলেছে এখানে? শাসকের ক্ষমতা, আইন প্রণয়ন, নাকি নিয়মিত ও অবাধ নির্বাচন, নাকি প্রশাসনিক কাঠামো? কোনটা হবে? কোনটা হবে বলো, কোনটা হবে বলো? কোন বৈশিষ্ট্য গণতন্ত্র ও অগণতান্ত্রিক শাসনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে? কোনটা হবে? অপশন নম্বর সি ইজ দ্য রাইট আনসার, নিয়মিত ও অবাধ নির্বাচন। অবাধ নির্বাচনের মাধ্যমে কিন্তু গণতন্ত্র অবাধ নির্বাচন, এটা কিন্তু গণতন্ত্র এবং অগণতান্ত্রিক শাসনের মধ্যে কিন্তু একটা বড় পার্থক্য। কারণ অগণতান্ত্রিকের মধ্যে কিন্তু অবাধ নির্বাচন একটা নর্মাল কাজ, ঠিক আছে? কিন্তু গণতন্ত্রের মধ্যে যদি আমি ডেইলি ডেইলি যদি নির্বাচন করি তাহলে কি হবে? একটা পার্টি লং লাস্টিং হিসেবে থাকতে পারবে না, ঠিক আছে? তার জন্য এটা গণতন্ত্রের জন্য খুবই ক্ষতিকারক, ঠিক আছে? চলো নেক্সট, অপশন নাম্বার সি হবে এটা রাইট আনসার। নেক্সট কি বলেছে দেখো। ডেমোক্রেসি ইমপ্রুভস দ্য কোয়ালিটি অফ ডিসিশন মেকিং, এই যুক্তিটির মূল ভিত্তি কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরেকটা কোয়েশ্চেন। এই যুক্তিটির মূল ভিত্তি কি? রাজনৈতিক স্থিতিশীলতা, জনমতের বহুমুখিতা, দীর্ঘমুখী সরকার, নাকি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ? কি হবে বলো, কি হবে বলো? ডেমোক্রেসি ইমপ্রুভস দ্য কোয়ালিটি অফ ডিসিশন মেকিং, কি হবে? এটা হবে অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, জনমতের বহুমুখিতা, ঠিক আছে? জনমতের বহুমুখিতা বলতে কিরকম? যেরকম ধরো গণতন্ত্রের বিভিন্ন মত বা বিভিন্ন দৃষ্টিভঙ্গি আলোচনার মধ্যে আসে, যখন ক্যাবিনেটের মিটিং হয় তখন কিন্তু কি হয় যে বিভিন্ন জন থেকে বিভিন্ন মতামত কিন্তু ভেসে আসে, ঠিক আছে? তার ফলে কি হয় যে তোমার সবার মধ্যে থেকে ডিসাইড করে যেটা ভালো সেটাই কিন্তু নেওয়া হয়। তার ফলে এখানে কি হয়, ভুল হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু কম থাকে। তার জন্য এখানে কি বলা হয়েছে, এই উক্তিটি কিসের সঙ্গে যুক্ত? এই জনগণের বহুমুখিতা। কেন? কারণ ডেমোক্রেসি ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ ডিসিশন। তুমি যত ডিসকাশন করবে তত কিন্তু তোমার যে আহ তোমার তোমার যে সিদ্ধান্তের যে কোয়ালিটি সেটা কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে, ঠিক আছে? এবং সিদ্ধান্তটা কিন্তু নির্ভুল হবে, ঠিক আছে? অপশন নাম্বার বি হবে এটা রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। গণতন্ত্রে রাজনৈতিক সমতা প্রতিষ্ঠিত হয় প্রধানত কোন নীতির মাধ্যমে? এটা কি ওয়ান নেশন ওয়ান ইলেকশন, নাকি ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, নাকি রুল অফ ল, নাকি সেপারেশন অফ পাওয়ার? কোনটা হবে বলো? গণতন্ত্রে রাজনৈতিক সমতা প্রতিষ্ঠিত হয় প্রধানত কোন নীতির মাধ্যমে? কি হবে এটা? এটা হবে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। এই নীতির মাধ্যমে কিন্তু গণতন্ত্রের রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখি। কোনটি গণতন্ত্রের সামাজিক শর্ত হিসাবে বিবেচিত হয়? শক্তিশালী সেনাবাহিনী, শিক্ষিত নাগরিক সমাজ, একদলীয় শাসন, নাকি কেন্দ্রীয় সরকার? কোনটা হবে বলো? এটার আনসার কোনটা হবে? এটার আনসার হবে কোনটি গণতন্ত্রের সামাজিক শর্ত হিসেবে পরিচিত? এটা হবে তোমার শিক্ষিত নাগরিক সমাজ, অপশন নাম্বার বি। কারণ গণতন্ত্রের সামাজিক শর্ত হিসেবে কি পরিচিত? যত সমাজের মধ্যে সবাই শিক্ষিত হবে তত কি হবে, গণতন্ত্র আরো ডেভেলপ হবে। কারণ গণতন্ত্রের মূল হাতিয়ার কে? আমাদের সাধারণ মানুষ। এবং সাধারণ মানুষ যদি অশিক্ষিত হয় তাহলে কি হবে? এই যে বড় বড় লিডার্সরা তারা যে কোনো ভাবে তারা দল চালাতে পারবে বা দেশকে চালাতে পারবে, আওয়াজ করার কেউ নেই, ঠিক আছে? তার জন্য গণতন্ত্রকে বিশেষ করে মানে জনগণকে বিশেষ করে শিক্ষিত হতে হবে, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন।
সংবিধানকে ফান্ডামেন্টাল ল বলা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমি স্টার মার্ক দিয়ে রাখছি এটার মধ্যে। সংবিধানকে ফান্ডামেন্টাল ল বলা হয় কেন? এটি সর্বোচ্চ আদালত দ্বারা রচিত, এটি সরকারের কাঠামো নির্ধারণ করে, এটি সর্বোচ্চ ও মৌলিক আইন, এটি পরিবর্তনযোগ্য নয়। কি হবে বলো? কি হবে বলো? ফান্ডামেন্টাল ল বলা হয় কেন? এটি অপশন নম্বর সি, এটি সর্বোচ্চ ও মৌলিক আইন। কি হবে? এটি সর্বোচ্চ ও মৌলিক আইন, তার জন্য এটাকে কি বলা হয়? ফান্ডামেন্টাল ল বলা হয়। ঠিক আছে, এটাও বলতে পারে তোমাকে সংবিধানকে, সংবিধানের আরেক নাম কি, বা সংবিধানকে কি বলা হয়? ফান্ডামেন্টাল ল, তার সঙ্গে আরো অপশন দিয়ে দিল, তুমি কি দিবে? ফান্ডামেন্টাল ল। ঠিক আছে, সংবিধানকে কি বলা হয়? ফান্ডামেন্টাল ল। কিসের জন্য বলা হয়? এটি সর্বোচ্চ ও মৌলিক আইন। ঠিক আছে, চলো, এটার উপর আর কিছু নেই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। সংবিধানের দর্শন মূলত কোন বিষয়টি ব্যাখ্যা করে? আইন প্রণয়ন পদ্ধতি, রাষ্ট্রের মৌলিক মূল্যবোধ, নাকি বিচার বিভাগের ক্ষমতা, নাকি প্রশাসনিক কাঠামো? কি হবে বলো? কি হবে? সংবিধানের দর্শন মূলত কোন বিষয়টিকে ব্যাখ্যা করে বলো? এটা হবে তোমার অপশন নাম্বার বি, রাষ্ট্রের মৌলিক মূল্যবোধ। এটা হবে সঠিক উত্তর। কারণ সংবিধানের দর্শন কি করে? রাষ্ট্রের মূল্যবোধ কিরকম হবে সেই বিষয়টি কিন্তু বুঝিয়ে দেয়। ঠিক আছে, রাষ্ট্রটা কিরকম হবে সেই রাষ্ট্রের সংবিধান কিন্তু বুঝিয়ে দেয়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখি। ভারতের সংবিধান রচনার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল? এটা কি ভাষাগত বৈচিত্র্য, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য, নাকি রাজনৈতিক ঐক্য, নাকি উপরের সবকটি? কোনটা হবে বলো? কি হবে? এটা আশা করি সবারই জানা এবং সবারই একটা সহজ কোয়েশ্চেন। এটা হবে অপশন নাম্বার ডি, উপরে সবকটি। কারণ ভারতের যখন সংবিধান রচনা হয়েছিল, কবে রচনা হয়েছিল? কবে রচনা হয়েছিল? ভারতের রচনা মানে কমপ্লিট করা শেষ হয়ে গেছে 1900, কি হবে, 1949 সালে 26 ডিসেম্বর। ঠিক আছে, কিন্তু লাগু কখন হয়েছে? 1950 সালে 26 জানুয়ারি, যেটাকে আমরা রিপাবলিক ডে বলে থাকি। ঠিক আছে, চলো এখন কি বলেছি দেখো। যখন সংবিধান রচনার সময় আসলো, রচনার সময় কি কি হলো? এই সমস্যাগুলো দেখা দিয়েছিল। তাছাড়াও অনেক অনেক সমস্যা রয়েছে, যেমন রাজনৈতিক ঐক্য, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য, ভাষাগত বৈচিত্র্য। ভারত একটা ডাইভার্স কান্ট্রি, তার মধ্যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। ভাষাগত বৈচিত্র্য একটা ডিফারেন্স। ঠিক আছে, তার জন্য কি হয়, এই সমস্যাগুলো কিন্তু দেখা দিয়েছিল। ঠিক আছে, সংবিধান রচনার সময়। আর আমাদের সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর বি আর আম্বেদকর। বি আর এর ফুল ফর্ম কি? ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। তিনি হলেন কে? আমাদের সংবিধানের রচয়িতা। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এর সদস্যরা নির্বাচিত হয়েছিলেন সরাসরি ভোটে, নাকি প্রাদেশিক আইনসভা দ্বারা, নাকি রাষ্ট্রপতি দ্বারা মনোনীত, নাকি ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা? কি হবে বলো? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এর সদস্যরা নির্বাচিত হয়েছিলেন কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে হয়েছিলেন তারা? তারা হয়েছিলেন তোমার প্রাদেশিক আইনসভা দ্বারা। অপশন নাম্বার বি ইজ দা রাইট আনসার। ঠিক আছে, কারণ প্রথম কথা কি, রাষ্ট্রপতি তো ছিলই না। কারণ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠিত হওয়ার পর কনস্টিটিউশন গঠন করা হয়েছে। তা কনস্টিটিউশন গঠন করার পর তারপর রাষ্ট্রপতি এসেছে। ঠিক আছে, তখন কি রাষ্ট্রপতি তো ছিলই না। রাষ্ট্রপতি যখন ছিল না, তখন এটা তো হবেই না। ব্রিটিশ পার্লামেন্ট হবে না, সরাসরি ভোটে। যদি কনস্টিটিউশনে না থাকে তাহলে ভোট কিভাবে হবে? ঠিক আছে, তাহলে আনসার কি হবে? প্রাদেশিক আইনসভা। তোমরা কিন্তু এই যে অপশন এলিমিনেশন, এটা এই অপশন এলিমিনেট করে করেও কিন্তু তোমরা আনসারে কিন্তু যেতে পারো। ঠিক আছে, আশা করি এটাও তোমরা দেখবে। চলো নেক্সট কোয়েশ্চন দেখো কি বলেছে। ভারতীয় সংবিধানের দীর্ঘতা মূলত কোন কারণে? ভারতের সংবিধান সংবিধান যে এত বড়, এটার কারণটা কি? অতিরিক্ত মৌলিক অধিকার, নাকি বিস্তারিত প্রশাসনিক বিধান, নাকি সামাজিক বৈচিত্র্য, নাকি উপরের সবকটি? কোনটা হবে বলো? কি হয় এটা? এটার দীর্ঘতার আরেকটা কারণ কি? এটাও আছে। এটা কি হবে? উপরের সবকটি ইজ রাইট আনসার, অপশন নাম্বার ডি। সামাজিক বৈচিত্র্যের জন্য বিভিন্ন অনেক কিছু লিখতে হয়েছে। তারপরে তারপরে বললো কি বিস্তারিত প্রশাসনিক বিধান, মানে সব ধর্মের জন্য মাথায় রেখে, তাদের কথা মাথায় রেখে বিস্তারিত ভাবে লিখতে গিয়ে এটাতে অনেক বড় হয়ে গেছে। অতিরিক্ত মৌলিক অধিকার, মৌলিক অধিকার আমাদের অনেক, তার জন্য কি এগুলা আমাদের সংবিধানটা অনেক লেংথি বা বড় হয়ে গেছে। ঠিক আছে, চলো তারপর কি বলেছে দেখি। সংবিধানের লিমিটেড গভর্নমেন্ট ধারণাটি সম্পর্কিত কার সঙ্গে? দেখো তো,
সংসদীয় সার্বভৌমত্ব, মৌলিক অধিকার ও আইনের শাসন, একদলীয় শাসন, নাকি কেন্দ্রীয় সরকার? কার সঙ্গে এটা সম্পর্কযুক্ত বলো? কার সঙ্গে সম্পর্কিত? আনসার কি হবে বলো? এটার সংবিধানের লিমিটেড গভর্নমেন্ট ধারণাটি কার সঙ্গে সম্পর্কিত? মৌলিক অধিকার ও আইনের শাসন। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। যারা যারা বি আনসার করেছো সবাই কিন্তু সঠিক। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কোনটি সংবিধান প্রণয়নের প্রধান উদ্দেশ্য নয়? ক্ষমতার সীমা নির্ধারণ, নাকি নাগরিক অধিকার সুরক্ষা, নাকি সরকারের স্থায়িত্ব নিশ্চিত করা, রাজনৈতিক সমতা প্রতিষ্ঠা? কোনটা হবে বলো দেখি। কি হবে বলো? তাড়াতাড়ি আনসার করার চেষ্টা করো, আশা করি পারবে তোমরা। কি হবে? কোনটি সংবিধান প্রণয়নের প্রধান উদ্দেশ্য নয়? কি হবে? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। সরকারের স্থায়িত্ব নিশ্চিত করা। সরকারের স্থায়িত্ব নিশ্চিত করা কি সংবিধানের প্রণয়নের প্রধান একটা উদ্দেশ্য। ঠিক আছে, সরকার যে স্থায়ীভাবে থাকবে তারও একটা উদ্দেশ্য কিন্তু থাকে সংবিধানের মধ্যে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখি। ভারতীয় সংবিধান প্রণয়নের সময় কোন দেশের সংবিধান সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল? বলো কি হবে আনসার? আশা করি সবাই পারবে এটা। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, নাকি উপরোক্ত সবকটি? কোনটা হবে? কোনটা হবে বলো? আশা করি তোমরা এটা পারবে, একদমই সহজ এটা। নাকি উপরের সবকটি? কোনটা হবে বলো? ভারতীয় সংবিধান প্রণয়নের সময় কোন দেশের সংবিধান সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল? কি হবে? মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা? কোনটা হবে? এটা আনসার হবে উপরের সবকটি। আমরা ভারতের সংবিধানটা কি টুকরো টুকরো করে নেওয়া, ব্রিটেন থেকে সব থেকে বেশি নেওয়া, ব্রিটিশদের থেকে, সরি ইউএসএ থেকে। তো ইউএসএ থেকে আমরা যে বেশি বিশেষ করে অনেক কিছু নিলাম, কিন্তু বাংলাদেশের কাছ থেকে আমরা একটু 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 করে অনেক কিছু কিন্তু নিয়েছি। ঠিক আছে, তার জন্য উপরে সবকিছু হবে এটা আনসার। অপশন নাম্বার ডি ইজ দা রাইট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখি। নির্বাচনের প্রয়োজনীয়তা গণতন্ত্রের মূলত কোন কারণে? রাজনৈতিক দল গঠনের জন্য, সরকারের বৈধতা প্রতিষ্ঠার জন্য, প্রশাসনিক নিয়ন্ত্রণের জন্য, নাকি আদালতের ভূমিকা বৃদ্ধির জন্য? কোনটা হবে বলো? কি হবে? নির্বাচনের প্রয়োজনীয়তা গণতন্ত্রের মূলত কোন কারণে? এটা হবে তোমার অপশন নাম্বার বি ইজ দা রাইট আনসার, সরকারের বৈধতা প্রতিষ্ঠার জন্য। এখন গণতন্ত্র যদি মূলত নির্বাচন যদি নাই থাকে, তাহলে যে সরকার একবার গঠন করা হবে সেই সরকার কিন্তু থাকবে, খারাপ করলেও ওই সরকারই থাকবে। তার জন্য কোনো সরকার যদি খারাপ কাজ করে, তাহলে কিন্তু সরকারের যদি বৈধতাকে মানে বিচার করে, আর তারা কিন্তু জনগণ কি করে নির্বাচনের মাধ্যমে কিন্তু সরকারকে আবার পরিবর্তন করতে পারে। ঠিক আছে, তার জন্য সরকারের বৈধতা প্রতিষ্ঠার জন্য কিন্তু নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ গণতন্ত্রের মধ্যে। ভারতের নির্বাচনী ব্যবস্থা কোন নীতির উপর ভিত্তি করে গঠিত? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা, বারবার বলছি এটা 4 মাস দিয়ে রাখো। ভারতের নির্বাচনী ব্যবস্থা কোন নীতির উপর ভিত্তি করে গঠিত? এটা কি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, নাকি কিউমুলেটিভ ভোটিং, নাকি সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট? বলো কি হবে বলো? কোনটা আনসার হবে বলো তাড়াতাড়ি, বলো তাড়াতাড়ি। কি হবে? এটার আনসার কি হবে? এটার আনসার হবে তোমার অপশন নাম্বার বি, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট। ভারতের নির্বাচনী ব্যবস্থার কোন নীতির উপর ভিত্তি করে গঠিত? এটা কি হবে? ফার্স্ট পাস্ট পোস্ট নীতির উপর ভিত্তি করে কিন্তু গঠিত। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। যারা যারা বি অ্যান্সার করেছো সবাই কিন্তু সঠিক। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার প্রধান দায়িত্ব কার? সংসদ, রাষ্ট্রপতি, নির্বাচন কমিশন, নাকি সুপ্রিম কোর্ট? কার দায়িত্ব বলো? কার দায়িত্ব? কার দায়িত্ব হয় এটা? আশা করি সবাই জানো। এটা হবে তোমার অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার,
নির্বাচন কমিশন। যারা যারা সি আনসার করেছো সবাই কিন্তু সঠিক। চলো নেক্সট কোশ্চেনে কি বলেছে দেখি। নির্বাচন কমিশনের স্বাধীনতা রক্ষার প্রধান উপায় কোনটি? সংসদীয় নিয়ন্ত্রণ, নির্বাহী বিভাগের তত্ত্বাবধান, সাংবাদিক মর্যাদা, নাকি রাজনৈতিক দলগুলোর ভূমিকা? কি হবে বলো, কি হবে বলো? নির্বাচন কমিশনের স্বাধীনতা রক্ষার প্রধান উপায় কোনটি? কি হবে বলো? এটা কি হবে, আনসার কোনটা হবে বলো? নির্বাচন কমিশনের স্বাধীনতা রক্ষার প্রধান উপায় কোনটি? এটা হবে তোমার আনসার কোনটা হবে? সাংবিধানিক মর্যাদা ইজ দা রাইট আনসার। ঠিক আছে, সাংবিধানিক মর্যাদা হবে এটা সঠিক উত্তর। এখন যে এই যে নির্বাচনী কমিশন আমাদের আমাদের কোন আর্টিকেলের মধ্যে ভারতের লেখা রয়েছে? এটা এটা হবে তোমার আর্টিকেল 324। ঠিক আছে, আর্টিকেল 324 কিন্তু নির্বাচনী কমিশনের স্বাধীনতা সম্পর্কে কিন্তু লেখা রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি আমাদের কি বলেছে। ভারতের নির্বাচন কমিশনের গঠন সংক্রান্ত বিধান রয়েছে সংবিধানের 324 নং অনুচ্ছেদে, 326 নং অনুচ্ছেদে, নাকি 356 নং অনুচ্ছেদে, নাকি 368 নং অনুচ্ছেদে? কোন অনুচ্ছেদের মধ্যে রয়েছে? আশা করি এটা সবাই জানো কোন অনুচ্ছেদে হবে এটা। এটা হবে তোমার সংবিধানের 324 নং অনুচ্ছেদে, এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন নাম্বার এ ইজ দা রাইট আনসার। চলো তারপর কি বলেছে দেখি। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ এর অর্থ হলো শিক্ষিতদের ভোটাধিকার, নাকি সম্পত্তি ভিত্তিক ভোটাধিকার, নাকি নির্দিষ্ট বয়সের সকল নাগরিকের ভোটাধিকার, নাকি রাজনৈতিক দল ভিত্তিক ভোটাধিকার? আশা করি এটা সবাই পারবে এবং এটা খুবই ইজি। বলো এটা কি হবে? একদমই ইজি, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। যেহেতু অ্যাডাল্ট বলেছে এটা থেকে তোমরা বুঝতে পারবে কি হবে, নির্দিষ্ট বয়স। নির্দিষ্ট বয়সটা যদি পরে তো অ্যাডাল্ট হয় না, এবং কত বছর? এটা হবে 18 ইয়ার্স। ঠিক আছে, তো এটা হবে এটার রাইট আনসার, অপশন নাম্বার সি। ঠিক আছে, চলো এটা হবে সঠিক উত্তর, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে এখানে। নির্বাচনী রাজনীতিতে লেভেল প্লেইং ফিল্ড ধারণাটি বোঝায় কি বোঝায়? সমান ভোটাধিকার, সব দলের জন্য সমান সুযোগ, সরকারি অর্থায়ন, নাকি কেন্দ্রীয় তত্ত্বাবধান? কি হবে বলো, আনসারটা কি হবে বলো? কি হবে? লেভেল প্লেইং ফিল্ড। কি হবে এটা? এটা হবে তোমার অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, সব দলের জন্য সমান সুযোগ। ঠিক আছে, এটা 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 কি বোঝায়? লেভেল প্লেইং ফিল্ড বলতে কি বোঝায়? সব দলের জন্য সমান সুযোগ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখি। নির্বাচন কমিশনের একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণমূলক ক্ষমতা হলো কি? আইন প্রণয়ন, নাকি মডেল কোড অফ কন্ডাক্ট কার্যকর করা, নাকি বিচারিক রায় প্রদান, নাকি সরকার গঠন? কোনটা হবে বলো? আশা করি তাড়াতাড়ি তোমরা আনসার করার চেষ্টা করো তাড়াতাড়ি। কোনটা হবে বলো? নির্বাচনী কমিশনের একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণমূলক ক্ষমতা হলো কি? এটা হবে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, মডেল কোড অফ কন্ডাক্ট কার্যকর করা। কি হবে? মডেল কোড অফ কন্ডাক্ট কার্যকর করা। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আজকে দেখি কি বলেছে। কোন পরিস্থিতিতে নির্বাচন কমিশন একটি নির্বাচন বাতিল করতে পারে? কম ভোট পড়লে, বিরোধী দলের অভিযোগে, নাকি গুরুতর অনিয়ম প্রমাণিত হলে, নাকি সরকারের নির্দেশে? কি বল, কি হবে বলো? লাস্ট কোয়েশ্চেন আজকের, বলো কি হবে? কি হবে বলো? এটা তো একদম ইজি, আশা করি সবাই জানো। এটা হবে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, গুরুতর অনিয়ম প্রমাণিত হলে। যখন তারা দেখবে যে ভোট পড়িয়ে যে ভোটটা ঠিকঠাক ভাবে হয়নি, তখনই কিন্তু একটা ভোট কিন্তু বাতিল করতে পারে, যে না এই ভোটিং সিস্টেমটা হবে না, ভোটটা আবার করা রিস্কেডিউল করা হবে। ঠিক আছে, তো এই হলো আমাদের আজকের পার্ট 1 এর মূল কোয়েশ্চেন। আশা করি তোমাদের এই সিরিজটাও ভালো লাগবে পলিটিক্যাল সায়েন্সের। এবং আজকে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো আমি করালাম, এখান থেকে বারবার বলছি তোমরা কিন্তু প্রত্যেকদিন কোয়েশ্চেন গুলো রিভিশন দেবে, তাহলে কিন্তু এগুলো তোমাদের জন্য খুবই বেনিফিশিয়াল হতে চলেছে কিন্তু। ঠিক আছে, চলো তাহলে আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।